অ্যাভারেজ করতে পারি, স্যাম্পল প্রপোর্শন যেটা আসছে সেটারও অ্যাভারেজ আমরা করতে পারি। তো এখানে ধরেন আমরা করলাম, করার পরে সাপোজ আমি করার পরে পাইলাম হচ্ছে এই 50টা অ্যাভারেজ করার পর যেটা পাইলাম সেটাকে আমরা বলতেছি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার। পঞ্চাশটা স্যাম্পল মিন কোথা থেকে পাইলাম? যে আগের স্লাইডে দেখেন, প্রথমবার করলে সাপোজ মিন এটা পাইছি, দ্বিতীয়বার করলে এটা পাইছি, তৃতীয়বার করলে এটা পাইছি, এবং 50টা করার পর 50 বারে 50 রকম পাইছি। এবং এই 50টা যে 50 রকম পাইছি আমরা সেগুলোকে অ্যাভারেজ করলাম। অ্যাভারেজ করার পর যেটা আসলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার বা এক্সপেক্টেড ভ্যালু অফ স্যাম্পল মিন। যেহেতু এই যে আমরা ওই লাইনটা দেখলাম ওটা হচ্ছে স্যাম্পল মিন, সবগুলো 50টা স্যাম্পল মিন, এবং ওই 50টা স্যাম্পল মিনের অ্যাভারেজটাকে আমরা বলি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ স্যাম্পল মিন। তাহলে এখন ধরেন আমরা এক্সপেক্টেড ভ্যালুটা বের করলাম। সাপোজ এখান থেকে আমরা একটা ধরে নিই যেখানে সবগুলো অ্যাভারেজ করে আমাদের আসে হচ্ছে 53,000, 53,000। জাস্ট এটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের 53,000 আসছে। এখন 53,000 আসার পর এটা দিয়ে আমার কাজ কি? এটা দিয়ে কাজ হচ্ছে দেখেন এইখানে যে লাইনটা লিখছে, when the expected value of point estimator equals the population parameter, তার মানে এই যে আমরা এক্সপেক্টেড ভ্যালু যেটা বের করছি, কিসের বের করছি? স্যাম্পল মিন, মিনের আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করছি, এবং সেটা যদি পপুলেশনেরটার সাথে মিলে, মানে আমি স্যাম্পলের যেটা বের করছি সেটা যদি আমার পপুলেশনেরটার সাথে মিলে, তবে সেটাকে আমরা বলবো হচ্ছে যে ঠিক আছে আমাদের যে পয়েন্ট এস্টিমেটর বা আমরা যেভাবে স্যাম্পলিংটা করছি স্যাম্পলিংটা আনবায়াসড, মানে আমি পারফেক্ট স্যাম্পলিং করতে পারছি। তাহলে দেখেন আমরা ধরলাম যে আমাদের এই যে টোটাল 50 বারে 50টা স্যাম্পল মিন বের হয়েছিল, আমরা ধরলাম হচ্ছে অ্যাভারেজ। আচ্ছা, যেহেতু আমরা এখানে 51 পাইছি, আমরা ধরলাম যে অ্যাভারেজ আসছে 51,000। ধরে নিই যে আমাদের এই যে 50টা স্যাম্পল এবং 50টা স্যাম্পলের যে স্যাম্পল মিন ছিল সেগুলোকে অ্যাভারেজ করছি, কিন্তু হ্যাঁ অ্যাভারেজ করে আমরা পাইলাম হচ্ছে 51,000। তাহলে যেহেতু স্যাম্পল মিন 51,000 পাইছি, আমাদের দেখতে হবে কি জানেন, ওই যে আমাদের পপুলেশন মিন কত ছিল। তাহলে আমরা একটু দেখি পপুলেশন মিন কত ছিল। এই দেখেন আমরা এখানে বের করছিলাম পপুলেশন মিন, ওই যে কি করছিলাম 100 জন এমপ্লয়ি যে আপনার স্যালারি ছিল সেটাকে যোগ করে 100 দিয়ে ভাগ, যেটা আমরা এক্সেলে করে করছিলাম। তো পপুলেশন মিন আসছিল আমাদের 91,987, যেটা আমরা প্রথম দিকে শিখছিলাম। তো এখন আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করার পরে এখানে এসে দেখলাম যে আমাদের এই যে টোটাল এইগুলো সাপোজ এগুলো আমাদের অ্যাভারেজ আসে হচ্ছে 51,000। তাহলে যেহেতু আমার স্যাম্পলেরটা আসছে 51,000, পপুলেশনেরটা আমি মিলাবো, পপুলেশনেরটা আমাদের ছিল হচ্ছে 51,987। এখন তাহলে আমাদের কথা হচ্ছে হোয়েন দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ পয়েন্ট এস্টিমেটর মানে হচ্ছে আমি যে সবগুলো যোগ করে যে করলাম 50টা স্যাম্পলের একসাথে যেটা করলাম এটাকে আমরা বলতেছি পয়েন্ট এস্টিমেটর। তাহলে এই যে 50টা স্যাম্পলের ডেটাটা এটাকে আমরা বলছি পয়েন্ট এস্টিমেটর। এই পয়েন্ট এস্টিমেটরের সাথে যদি আমাদের পপুলেশনের মিনটা কাছাকাছি হয় অথবা সমান হয়, তো দেখেন এখানে আছে 51,987, ধরেন সাপোজ আমাদের 51,900 আসলো স্যাম্পলেরটা, তখন আমরা বলতে পারবো যে আমাদের যে এস্টিমেটরটা সেটা আনবায়াসড হয়েছে। অথবা 51,000 আসলো, তখন আমরা বের করবো যে ঠিক কত পার্সেন্ট কম বেশি হয়েছে। যদি দেখি আমরা 2%, 3%, 5% কম বেশির মধ্যে আছে, তাহলেও সেটা আমরা বলবো যে আমাদের এটা আনবায়াসড হয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূলত স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কোথায় ইউজ করা হয়। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন তাহলে কি, আমি বারবার স্যাম্পলিং করব এবং প্রত্যেকবারে যেহেতু আলাদা আলাদা রেজাল্ট আসবে আমরা ওইগুলোকে অ্যাভারেজ নিব। অ্যাভারেজ ভ্যালুটা আমি হচ্ছে মিলাবো আমাদের পপুলেশনের যে প্যারামিটার গুলো ছিল সেগুলোর সাথে। আমি যদি স্যাম্পলের অ্যাভারেজ স্যালারি বের করি তাহলে আমি মিলাবো এটা পপুলেশনের অ্যাভারেজ স্যালারির সাথে। আমি যদি স্যাম্পলের ওই যে আমাদের প্রপোর্শন ছিল প্রপোর্শনটা বের করি তাহলে আমি সেটা মিলাবো হচ্ছে আমাদের পপুলেশনের যে প্রপোর্শন সেটার সাথে। তাহলে দেখেন এখানে স্যাম্পলের যে প্রপোর্শন গুলো আছে এই জিনিসগুলো খেয়াল করেন। সাপোজ আমরা এখান থেকে অ্যাভারেজ বের করলাম, অ্যাভারেজ বের হয়েছে আমাদের, আমরা জাস্ট ধরে নিই যে হচ্ছে 58। যেটা 58 তখন আমি আমার পপুলেশনের সাথে মিলাবো যে আমার পপুলেশনে কত ছিল। পপুলেশনে হয়তো আমাদের ছিল হচ্ছে এই দেখুন 58, এখানে 58। তার মানে যেহেতু আমাদের পপুলেশনের প্রপোর্শন ছিল 58 এবং আমাদের স্যাম্পলের অ্যাভারেজ যে প্রপোর্শন সেটা হচ্ছে 58 এই জায়গাটাতে, তখন আমরা বলতে পারবো যে আমাদের যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পল আমাদের যে টোটাল পপুলেশনটা আছে টোটাল পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারে।
তাহলে এটা গেল আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে ডিসিশন, যে আমরা কিভাবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে ডিসিশন নিয়ে থাকি। তাহলে যেমন আমরা এখানে বলতেছি হচ্ছে এভারেজ স্যালারির কথা, স্যাম্পল মিন, দেন হচ্ছে আমরা এখানে পপুলেশনাল মিনের সাথে মিলাচ্ছি। সেম ভাবে আমরা কি করতে পারি, চাইলে আপনার যে আমাদের যে প্রপোর্শনটা ছিল পিবার, সেটার সাথে আমরা মিলাইতে পারি। তাহলে কিভাবে, ওই সেম প্রসেস, এখানে আমাদের যে টোটাল প্রপোর্শন আছে সেগুলোর অ্যাভারেজ করবো, অ্যাভারেজ করে দেখবো আমাদের পপুলেশনের যে প্রপোর্শনটা ছিল 58 সেটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমরা বলবো যে আমাদের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সেটা আনবায়াসড হয়েছে, মানে আমি ঠিকঠাক ভাবে স্যাম্পলটা সিলেক্ট করতে পারতেছি। তাহলে এটা গেল আমাদের মোটামুটি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এখানে কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু বলেন। আচ্ছা না, তাহলে কি আমরা নেক্সট টপিকে যাই? আর আপনাদের যদি এখানে প্রবলেম থাকে, এই চ্যাপ্টারটা মূলত আসলে আমাদের বেশিরভাগ দেখতেছেন যে একটু কমপ্লেক্স টাইপ ক্যালকুলেশন বা হিসেব নিকেশ যেগুলা, যদি আপনাদের কারোর স্পেসিফিক ভাবে প্রবলেম হয় তাহলে আপনারা হচ্ছে অফিসে চলে আসেন, আসলে আমি দেখাই দিব, আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিব। তো আমরা এরপর চলে যাচ্ছি স্যাম্পলিং এরর। স্যাম্পলিং এরর কি? স্যাম্পলিং এরর হচ্ছে, দেখেন আমি যখন একটা স্যাম্পলিং করতে যাই, আমার স্যাম্পলটা কখনোই পপুলেশনকে 100% রিপ্রেজেন্ট করে না। 100% রিপ্রেজেন্ট করে না কেন বলতেছি, 100 জনের মধ্যে যদি 100 জনেরই মতামত নিতাম, সেই ক্ষেত্রে আমি যে তথ্যটা পেতাম 100 জন থেকে 25 জনের মতামত নিয়ে আমি সেই তথ্যটা নাও বলতে পারি। আমাদের একটা ডিস্টরশন থাকবে, একটু চেঞ্জেস থাকবে। তার মানে আমরা যেটা বলতেছি যে আমি যদি স্যাম্পল নিই পপুলেশনের জায়গায়, মানে আমি যদি টোটাল পপুলেশন থেকে আপনার হচ্ছে ডেটাটা না নিয়ে আমি যদি স্যাম্পল থেকে ডেটাটা নিই, সেক্ষেত্রে আমার কিছু মিস্টেক্স থাকবে, কিছু ভুল থাকবে। তাহলে এই ভুলগুলো আমাদের হচ্ছে যেটা আমরা বলছি স্যাম্পলিং এরর। তো স্যাম্পলিং এরর বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা দেখেন এখানে, আমি চেক করে মার্ক করি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দুই সাইডে দেখেন দুটো দাগ আছে, এটার মানে হচ্ছে মডুলাস। মডুলাস মানে হচ্ছে আপনার মাইনাস আসুক বা প্লাস আসুক, আমাদের আনসার সবসময় প্লাসটাই নিতে হয়, পজিটিভটাই নিতে হয়। তো এখানে দেখেন ফর্মুলাটা হচ্ছে আমাদের ট্রু স্ট্যান্ডার্ড এরর মাইনাস স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর। আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ট্রু স্ট্যান্ডার্ড এরর লাগবে এবং একটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর লাগবে। তো এই দুটো জিনিস আমাদের হচ্ছে ক্যালকুলেট করা খুবই ইজি। দেখেন ট্রু স্ট্যান্ডার্ড এরর আমরা কিভাবে বের করি। ট্রু স্ট্যান্ডার্ড এরর আমরা যেটা বের করি সেটা হচ্ছে, সূত্র একটু খেয়াল করেন, এইখানে ফর্মুলা আমরা ইউজ করছি এই যে এই জায়গাটাতে পি এন, আর এই যে নিচের ফর্মুলাটা দেখেন, এই ঠিক নিচের ফর্মুলা দেখেন পি বার বা পি প্রাইম আপনি যেটা বলেন। তাহলে প্রথমটা আমরা যে প্রপোর্শনটা ইউজ করতেছি, আর এখানে দেখেন আমি দেখাইছি হচ্ছে আমার যে আপনার হচ্ছে প্রপোর্শনের স্যাম্পলিং এরর। এখন আমি চাইলে ওই যে স্যালারি ছিল আমাদের এভারেজ স্যালারি কিন্তু আমরা এই স্যাম্পলিং এররটা বের করতে পারি। তো এখন দেখেন, তাহলে আমরা যেহেতু এখন কি করতেছি, আমাদের হচ্ছে ধরুন ওই প্রপোর্শন যেটা ছিল সেটাই বের করতেছি। প্রপোর্শন কোনটা ছিল, ওই যে 100 জনের মধ্যে কতজন ট্রেনিংটা নিয়েছে, মানে ইয়েস কতজনের আছে। তো সেখানে আমি একটা জিনিস দেখলাম, তাহলে ট্রু স্ট্যান্ডার্ড এররে আমার শুধু পপুলেশনের ভ্যালুটা ইউজ হবে, এখানে আমাদের কিন্তু স্যাম্পলের ভ্যালুটা ইউজ হচ্ছে না। এখানে দেখেন উপরে 0.58 পি এর জায়গায় আমরা দুইটাই 0.58 ইউজ করছি। পি এর জায়গায় 0.58 ইউজ করছি কেন, ওই যে আমাদের যে পপুলেশনের যখন আমরা প্রপোর্শন বের করছিলাম তখন ছিল 100 জনের মধ্যে 58 জন, এই জন্য আমরা পি এর ভ্যালু 0.58 ইউজ করছি। এবং আমরা যে স্যাম্পলটা করছি, স্যাম্পল কতজনের করছি আমরা 25 জনের। দেখেন তাহলে ট্রু স্ট্যান্ডার্ড এরর হোক বা স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর হোক, এন যেটা, এই যে এন, এন মানে হচ্ছে নাম্বার অফ রেসপন্ডেন্ট, কতজন আমার কাছে রেসপন্স করছে। দেখেন আমার কাছে কিন্তু টোটাল 100 জন রেসপন্স করে নাই, আমার কাছে রেসপন্স করছে শুধুমাত্র 25 জন। তো এন এর ভ্যালু দুইটা জায়গায় দেখেন আমরা 25 ইউজ করছি, বাট চেঞ্জটা আসছে কোথায়, চেঞ্জ আসছে ট্রু স্ট্যান্ডার্ড এরর যেখানে, মানে ট্রুটা হচ্ছে আমার পপুলেশনের, দেখেন এই জন্য এখানে 0.58 ইউজ করছি। আর স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর যেহেতু আমাদের শুধু স্যাম্পলটা, তো আমরা একটু দেখি আমরা স্যাম্পল কত পাইছিলাম। দেখেন স্যাম্পলের আমরা হচ্ছে প্রপোর্শন পাইছিলাম 0.52। এই জন্য আমরা কি করছি, এইখানে
এই জায়গাটাতে পি প্রাইম মানে হচ্ছে আমরা এখানে যে প্রপোর্শনটা বের করছি সেটা হচ্ছে আমাদের স্যাম্পলের, সেটা আমাদের পপুলেশনের না। বাট উপরেরটাই দেখেন আমরা যেখানে হচ্ছে 0.58 ইউজ করছি সেটা হচ্ছে আমাদের পপুলেশনের। আমরা ট্রু স্ট্যান্ডার্ড এররে আমাদের উপরে পি এর জায়গায় আমরা পপুলেশনটা ইউজ করছি এবং নিচে মানে স্যাম্পলের স্ট্যান্ডার্ড এররে আমরা ওই স্যাম্পলের প্রপোর্শনটা ইউজ করছি। এখন দেখেন, এখন যদি আমি কি করতাম ওই অ্যাভারেজ স্যালারিটা নিয়ে কাজ করতে চাইতাম, তাহলে এইখানে কি হইতো, এখানে হয়তো এক্স, যেহেতু এভারেজ স্যালারিকে আমরা এক্স ধরছিলাম, এবং এখানে হয়তো এক্স প্রাইম। কেন? কারণ এই যে আমরা দেখেন এখানে লিখছিলাম যে আমাদের হচ্ছে এই যে মিনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতেছিলাম, তাহলে পপুলেশনের মিন মানে এক্স, এক্স হবে 51,927। কোন জায়গাটাই? এই যে এই জায়গাটাই দেখেন, এখানে আমি যদি এক্স ইউজ তাহলে আমি যখন ট্রু স্ট্যান্ডার্ড ইউজ বের করবো তখন আমাদের আমি সেটা প্রপোর্শনাল করি অথবা মিনের করি। পুরোটাতে আসবে আমাদের হচ্ছে পপুলেশনের ডেটাটা, পপুলেশনের প্যারামিটারটা প্রপোর্শন। তাহলে আমি যদি প্রপোর্শনালটা করি তাহলে এখানে আসবে পি মানে হচ্ছে 0.58, আর নিচেরটা পি বার আসবে হচ্ছে 0.52। আমি যদি মিনেরটা বের করি তাহলে আমাদের হচ্ছে উপরে আসবে এক্স এইটা, এবং নিচের যে ফর্মুলাটা সেখানে আসবে এক্স প্রাইম মানে এইটা, এই যে আমাদের এই ফর্মুলাটা। তাহলে ট্রু স্ট্যান্ডার্ড এরর এবং আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর এই দুটোর মধ্যে আমরা যে পার্থক্যটা বুঝতেছি, পার্থক্যটা হচ্ছে ট্রু স্ট্যান্ডার্ড এররে আমাদের সবসময় পপুলেশনের ডেটাটা ইউজ করা হবে এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড এররে আমাদের সবসময় স্যাম্পলের ডেটা ইউজ করা হবে। এখন তো আমরা দুইটা ভ্যালুই পাইছি, এখানে ট্রু স্ট্যান্ডার্ড এরর পাইছি এত, দেখেন আমরা ট্রু স্ট্যান্ডার্ড এররটা এখানে বসাই দিয়েছি, ট্রু স্ট্যান্ডার্ড এরর, এবং ফর্মুলা হচ্ছে মাইনাস স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর। আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর পাইছি হচ্ছে এটা, এটা আমরা এখানে বসাই দিচ্ছি। তার মানে দুটো মাইনাস করার পর যাই থাকবে মাইনাস চিহ্নটা উঠে যাবে, আমাদের আনসার আসছে এইটা। তাহলে দেখেন স্যাম্পলিং এরর হচ্ছে আমাদের 1%-এর থেকেও অনেক কম, মানে 0.0012। আমাদের যদি এখানে 0.01 থাকতো তাও হয়তো 1%, তার মানে আমাদের যে স্যাম্পলিং এরর সেটা 1%-এর থেকে অনেক কম আসছে। এখন আমরা চাইলে কি করতে পারি, প্রপোর্শনালটা বের করছি, আমরা চাইলে অ্যাভারেজ যেটা ছিল আমাদের মিন বা অ্যাভারেজ স্যালারিটা আমরা চাইলে বের করতে পারি। তাহলে এই যে ক্যালকুলেশনটা করছি এটাকে বলা হয় ক্যালকুলেশন অফ স্যাম্পলিং এরর। আমি যে স্যাম্পলিং করছি সেখানে আমাদের এরর কতটুকু আছে। এখন যদি আপনারা ম্যাথটা বুঝেন তাহলে এর পরে যে কোশ্চেনটা আসবে এখান থেকে সেটা হচ্ছে, আমি যদি স্যাম্পলের সাইজ বাড়াই, স্যাম্পল সাইজ বাড়ানো মানে কি, এখানে দেখেন আমাদের স্যাম্পল সাইজ আছে হচ্ছে 25, মানে 100 জন থেকে আমি 25 জনের কাছ থেকে ডেটাটা কালেক্ট করতেছি, স্যাম্পল সাইজ হচ্ছে 25। এখন আমি যদি স্যাম্পল সাইজটা বাড়াই, তার মানে এটা 25-এর থেকে বাড়াই দিই স্যাম্পল সাইজটা। আগে 25 জনের ডেটা নিতাম, এখন 30, 35, 40 যাইনি নিব, সমস্যা নাই, অবশ্যই 25 থেকে বেশি নিব। এখন আমি যদি স্যাম্পল যেটা সেটা সাইজটা বাড়াই তাহলে আমার এরর কমবে নাকি বাড়বে? তো সাধারণভাবে আমাদের হচ্ছে রিসার্চের যে বেসিক কনসেপ্ট সেটা বলে হচ্ছে স্যাম্পলের সাইজ যত বড় হবে আমাদের ডেটার কোয়ালিটি তত ভালো হবে, এরর তত কমবে। 100 জনের চিন্তা ভাবনা জানার জন্য 25 জনের থেকে ডেটা নেওয়ার থেকে 50 জনের থেকে ডেটা নেওয়াটা অবশ্যই বেটার, কারণ 50 জনের থেকে ডেটা নিলে আমি আরো ভালো ধরনের ইনসাইট সেখান থেকে পাবো। তাহলে এইটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি বা স্ট্যাটিস্টিক্যালি দেখি যে আসলেই আমরা যদি স্যাম্পল সাইজটা বাড়াই দিই সেক্ষেত্রে আমাদের এররটা কমে আসে কিনা। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে নিচে, তাহলে নিচে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যেটা আছে স্যাম্পল সাইজ যেটা আছে সেটা আমরা কি করব, বাড়াই দিব। ধরেন আমরা কি করলাম, 25 জনের জায়গায় আমরা জনের জায়গায় এখন 50 জনের থেকে আমরা ডেটাটা নিব। তাহলে আমরা দেখি একটু 25 জনের জায়গায় 50 জনকে দিলে কি হয় স্যাম্পলিং এররটা। তাহলে এই জায়গাটাতে একটু দেখেন, আমরা জাস্ট এখানে কি করছি, 25 জনের জায়গায় 50 জনের থেকে ডেটাটা কালেক্ট করছি, বাকি সব সেম। পপুলেশনের ক্ষেত্রে প্রপোর্শন ছিল আমার হচ্ছে 0.58 এবং স্যাম্পলের ক্ষেত্রে আমাদের ধরেন আসছে হচ্ছে 0.52, আমরা আগেরটাই রাখছি। বাট এখন যদি আমি স্যাম্পলের সাইজটা বাড়াই দিই, ধরেন এখানে 50, তাহলে এখানেও 50, স্যাম্পল সাইজটা বাড়ানোর পর আমার দেখা গেল স্ট্যান্ডার্ড এরর এখানে আসছে হচ্ছে এইটা এবং এখানে আসছে এইটা।
এখন আমি এই ফর্মুলাটা বসাই, ট্রু স্ট্যান্ডার্ড এরর মাইনাস স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর। এই যে ফর্মুলাটা এখানে বসানোর পর আমাদের ভ্যালুটা আসছে 0.0009, তিনটা জিরো পরে 9। এখন দেখেন পাশে লেখা আছে যে আমাদের 25 জনের যখন স্যাম্পল ছিল তখন আমাদের এরর ছিল 0.001, এখন আসছে 0.0009, তার মানে জিরো আরেকটা বেড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এররটা কিন্তু আরো কমে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা কি করব, আমাদের স্যাম্পল সাইজটা বাড়াই দিব, তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এররটা আস্তে কমে আসবে। আমাদের স্যাম্পল সাইজ যত বড় হবে আমাদের চান্সেস অফ এরর তত কমবে। এটা হলো আমাদের ফাইন্ডিংস, যে স্যাম্পল সাইজ বৃদ্ধি করলে আসলে স্যাম্পলিং এররটা কমতে থাকে, সেটা যে কোনো স্যাম্পলের ক্ষেত্রে। কোশ্চেন আছে কারো? না স্যার। বুঝতে পারছেন? তাহলে আমরা নেক্সট টপিকে যাই। হ্যাঁ স্যার, নেক্সট পেজে। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আমাদের গেল হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এবং স্যাম্পলিং এরর। তারপরে তাহলে আমরা একটু চলে যাই আমাদের নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। আমাদের বেশি দূর নাই, আমরা লাস্টের দিকে চলে আসছি প্রায়। হাইপোথিসিস টেস্টিং, হাইপোথিসিস টেস্টিং জিনিসটা কি দেখেন, আপনাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ আ হাইপোথিসিস। এখন হাইপোথিসিস হচ্ছে আপনার অনুমান, এক কথায় বাংলায় বলতে গেলে অনুমান। এখন আমরা অনুমান তো আসলে একদম টোটাল বাতাসে ভাষার কোনো কিছু দিয়ে অনুমানটা করি না। আমরা অনুমান করি কিসের উপরে? আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের কাছে থাকা বিভিন্ন ইনফরমেশন, আমাদের উইজডম সবকিছু মিলাই আমরা অনুমানগুলো করে থাকি। বাট রিসার্চের ক্ষেত্রে আসলে আপনার কি মনে হচ্ছে বা না হচ্ছে সেটা খুব বেশি ভ্যারি করে না। এখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাছে যে ডেটা আছে বা আপনার যে স্কিল বা এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার কি মনে হচ্ছে, আপনার ডেটা থেকে আপনার কি মনে হচ্ছে সেটা। তো এখন মেনলি হচ্ছে আপনার ডেটা থেকে বা আপনার প্রিভিয়াস ফাইন্ডিংস থেকে বা আপনি যে জিনিসগুলো সম্পর্কে জানলেন সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনার ফাইন্ডিংস কি, আপনার কি মনে হচ্ছে, সেটা হচ্ছে হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস কি করে দেখেন, হাইপোথিসিস কি করে আপনার যদি দুইটা কম্পিটিং স্টেটমেন্ট থাকে, কম্পিটিং স্টেটমেন্ট মানে কি আসলে দুইটা হবারই চান্স আছে, এটাও হইতে পারে ওইটাও হইতে পারে। তো এরকম যদি কোনো স্টেটমেন্ট থাকে এবং এটার মধ্যে এই দুটার মধ্যে আসলে কোনটা ভ্যালিড কোনটা রাইট সেটাকে চেক করাই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। মানে আপনার যে দুটার বিষয় মনে হচ্ছে যে হয় এটা হবে নয়তো এটা হবে, এবং দুটার মধ্যে টেস্ট করা হুইচ ওয়ান ইজ রাইট, সেটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। তো এখানে আমাদের দুইটা টাইপ আছে। The first one is alternative hypothesis and another one is null hypothesis. এখানে আমরা দেখি একটু কি বলছে অল্টারনেটিভ হাইপোথিসিস। মূলত হাইপোথিসিস দুইটাই। তো অল্টারনেটিভ হাইপোথিসিস বলছে conclusion that the researcher hopes to support based on previous evidence. আমার কাছে যে আগের তথ্য প্রমাণাদি আছে সেটার উপর ভিত্তি করে আমার মনে হচ্ছে যে এটা হওয়া উচিত, সেটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তার মানে আমি যে তথ্যগুলো পাইছি, আমার যে ফাইন্ডিংস সেটার উপর ডিপেন্ড করে কোনটা হওয়া উচিত, কি হইতে পারে, সেইটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের বাইরে যা আছে সবই হচ্ছে নাল হাইপোথিসিস। জিনিসটা আমরা একটু ইজিলি বোঝার চেষ্টা করি। দেখেন এখানে বলছে কনসিডার এ পার্টিকুলার অটোমোবাইল attains a fuel efficiency of 24 miles per liter. A product research group has developed a new fuel injection system to increase the efficiency. একটা পার্টিকুলার ধরেন অটোমোবাইল মানে একটা কার, পার্টিকুলার একটা কার যেটা হচ্ছে আপনার প্রতি লিটারে 24 মাইল কাভার করতে পারে, 1 লিটারে 24 মাইল যায়। ধরুন সেটা বাইক হইতে পারে বা কার হইতে পারে, হোয়াট এভার ডাজন্ট ম্যাটার, সেটা পার লিটারে 24 মাইলস যাচ্ছে। এখন এই যে প্রোডাক্ট রিসার্চ গ্রুপ আছে তারা বলতেছে যে তারা নতুন একটা ফুয়েল ইনজেকশন সিস্টেম ইনভেন্ট করছে। ফুয়েল ইনজেকশন সিস্টেম বলতে ওই যে আপনার ফুয়েলটাকে যে ইঞ্জিনে পৌঁছায় সেই ডিভাইসটা, তারা একটা ফুয়েল ইনজেকশন সিস্টেম তারা ইনভেন্ট করছে এবং তারা বলতেছে যেটা এফিসিয়েন্সি বাড়াবে।
তাহলে দেখেন তারা যেহেতু একটা জিনিস তারা ডেভেলপ করছে এবং তাদের যে এভিডেন্স বা তাদের কাছে মনে হচ্ছে যে তারা যে চেঞ্জেস গুলো নিয়ে আসছে ফুয়েল ইনজেক্টরে সেটা অনুযায়ী আমাদের মাইলেজটা বাড়বে। তাহলে একটু আগে আমরা কি বলছিলাম, অল্টারনেটিভ হাইপোথিসিস কোনটা? বেসড অন এভিডেন্স, প্রিভিয়াস এভিডেন্স, আমরা যেটা হওয়া উচিত বলে মনে করতেছি। তো যেহেতু রিসার্চাররা একটা প্রোডাক্ট নতুন তৈরি করছে অ্যান্ড দেয়ার ইন্টেনশন ওয়াজ যে আমার যে এফিসিয়েন্সি আছে সেটা বাড়বে, মানে হচ্ছে এটার থেকে 24-এর থেকে আরো বেশি যাবে, 1 লিটার তেলে 24-এর থেকে বেশি যাবে, হয়তো 25 হতে পারে, 26 হতে পারে, 27 হতে পারে, কিন্তু 24-এর থেকে বেশি যাবে। সো দিস ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস। আপনার যে প্রিভিয়াস এভিডেন্স সেটার উপর ভিত্তি করে আপনি যেটা আশা করতেছেন, হোয়াট ইউ হোপ, হোয়াট ইউ এক্সপেক্ট, দিস ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস। তো যেহেতু তারা এক্সপেক্ট করতেছে বেশি যাবে 24-এর থেকে, তো আমাদের এখানে দেখেন তাহলে দুইটা হাইপোথিসিস আছে। অল্টারনেটিভ হাইপোথিসিস এইচ এ, দেখেন নিচে ছোট করে এ দেওয়া, এটা হচ্ছে অল্টারনেটিভ, আর এইচ এর পরে জিরো, যেটা জিরো মানে হচ্ছে নাল, শূন্য, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। তো অল্টারনেটিভ হাইপোথিসিস দেখেন আমরা ধরছি যে আমাদের অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি, এই যে মিউ মানে এই চিহ্নটা, এই যে এখানে দেখেন যে চিহ্নটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে মিউ, যেটাতে আমরা অ্যাভারেজ বুঝাই অনেক সময়। then it will be null hypothesis। তার মানে যদি 24-এর বেশি না হয়, বাকি সবই হচ্ছে নাল হাইপোথিসিস। মানে সেটা 24-এর সমানও হইতে পারে, অথবা সেটা 24-এর থেকে কমও হইতে পারে, 22-23 হইতে পারে, সবই নাল হাইপোথিসিস। কেন? আমরা আশা করছি যে বাড়বে, যেহেতু আমাদের আশা করছি বাড়বে, তার মানে বাড়া ছাড়া যে কোনো কিছু হওয়াই হচ্ছে আমাদের জন্য নাল হাইপোথিসিস। এখন তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস এন্ড হোয়াট ইজ নাল হাইপোথিসিস। কোশ্চেন আছে কারণ এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস এবং নাল হাইপোথিসিস এই দুটো বিষয় ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার, বুঝতে পারছি। ওকে, দেন আমরা যখন হাইপোথিসিস টেস্ট করি, টেস্ট করা মানে কি, ওই যে দুইটাই আমাদের কম্পিটিং ছিল, অল্টারনেটিভ এবং নাল। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যাকসেপ্টেড হবে। কিভাবে অ্যাকসেপ্ট হবে? যখন আমি পার্টিকুলার ডেটা নিয়ে রিসার্চটা করব। তাহলে আমি রিসার্চ দেখেন, আমরা হাইপোথিসিসটা ডেভেলপ করি কখন? রিসার্চটা শুরু করার আগেই। রিসার্চটা শুরু করার আগে আমি হাইপোথিসিস ডেভেলপ করছি, দুইটা হাইপোথিসিস, যে হয় আমার 24 থেকে বেশি হবে, আর না হয় 24-এর সমান অথবা কম হবে। দুইটা হাইপোথিসিস ডেভেলপ করছি এবং সেটাকে আমি টেস্ট করবো কিভাবে, হয়তো আমি এই ফুয়েল ইনজেক্টরটা কয়েকটা গাড়িতে দিয়ে আমি টেস্ট করবো যে গাড়িগুলো আসলে কত মাইলেজ দিচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। তো হাইপোথিসিস টেস্টিং এ আমাদের দুইটা টাইপের এরর হয়ে থাকে, যেটাকে আমরা বলি টাইপ 1 এরর এন্ড টাইপ 2 এরর। তো আমরা একটু দেখি টাইপ 1 এররটা কি। এটা বলতেছে রিজেক্টিং নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ট্রু। নাল হাইপোথিসিস ধরেন ট্রু, নাল হাইপোথিসিস আমাদের কোনটা ছিল, যে আমাদের যে নতুন ইনজেক্টর সেটা হয়তোবা 24-এর সমান অথবা কম যাবে, সেটা ছিল নাল। কেন? আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস, যেটা আমরা আশা করতেছিলাম সেটাই তো অল্টারনেটিভ। তো আমরা আশা করতেছিলাম যে এটা 24-এর থেকে বেশি যাবে, এবং নালটা কি ছিল, যে 24-এর সমান বা কম যাবে। এখন ধরেন আমরা এটাকে, এই হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিছি, নালটাকে রিজেক্ট করছি। এখন নালটাকে রিজেক্ট করা মানে কি? নালের মধ্যে আমরা ধরছিলাম যে এটা 24-এর সমান বা কম যাবে, সেটাকে রিজেক্ট করা মানে আমরা ওই অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করে ফেলা। মানে আমি যদি নালটাকে রিজেক্ট করি, তার মানে আমি অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করছি। এখন দেখেন, অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করছি, বাট ইস্যুটা হচ্ছে নাল হাইপোথিসিস ওয়াজ ট্রু, তারপর আমরা রিজেক্ট করছি। কেন, কিভাবে হয়েছে? হয়তোবা আমরা হচ্ছে যেই ইয়াগুলো নিছি, মানে যে ইনজেক্টর গুলো নিছি, ওই শুধুমাত্র ওই স্পেসিফিক ওই ইনজেক্টর গুলো একটু ভালো পারফর্ম করছে, কিন্তু বাকি সকল আপনার ওই টাইপের বাকি যে ইনজেক্টর গুলো আছে সেটা হয়তো ঠিকঠাক কাজ করতেছে না। কারণ আমরা যে টেস্ট, তো আমরা বলছিলাম যে সবগুলো টেস্ট করা পসিবল না, আমরা হয়তো কি করছি 10টা নিয়ে টেস্ট করছি, ওই 10টাই শুধুমাত্র ভালো ঘুরে গেছে। তো আমাদের নাল হাইপোথিসিসটা ট্রু ছিল, বাট আমরা রিজেক্ট করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের টাইপ 1 এরর। এটা আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন কি বলছে, দো দ্য নিউ সিস্টেম ইজ নট অ্যাকচুয়ালি বেটার। মানে আমাদের নাল হাইপোথিসিস ছিল কি যে এটা বেটার না। এখন দেখেন
নট অ্যাকচুয়ালি বেটার, বাট উই হ্যাভ সামহাউ কনক্লুডেড ইট ওয়ার্কস বেটার। কিন্তু কোনো না কোনো ভাবে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে এটা ভালো কাজ করতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন ইস্যুটা। আপনারা কি হচ্ছে ইয়ারা দেখতে পাচ্ছেন স্লাইডটা? জি স্যার, জি দেখা স্যার, যেতেছে দেখতে স্যার। পাচ্ছি। ঠিক আছে, তার মানে দেখেন এখানে যে ইস্যুটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটা মূলত ট্রু। তার মানে আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে না, আমাদের এক্সপেকটেশনটা জিরো আর কি এক কথায়। নাল হাইপোথিসিস মানে কি? নাল মানেই হচ্ছে জিরো। নাল হাইপোথিসিস ট্রু মানে কি, সত্যি মানে কি আমাদের এক্সপেকটেশনটা জিরো, আমাদের এক্সপেকটেশনটা ঠিকঠাক হয় নাই। বাট আমরা কি করছি, কোনোভাবে নালটাকে রিজেক্ট করে দিছি, যদিও নালটা সত্যি ছিল কিন্তু আমরা রিজেক্ট করে দিছি। তার মানে আমরা অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করছি যে সিস্টেমটা বেটার, যদিও অ্যাকচুয়ালি বেটার না। কেন? নালটাই আমাদের ট্রু, মানে অ্যাকচুয়ালি বেটার না, কিন্তু আমরা কি করছি, অ্যাকচুয়ালি বেটার ধরে নিছি, নালটাকে রিজেক্ট করে ফেলছি। এটা হচ্ছে টাইপ 1 এরর। টাইপ 2 এরর যেটা আছে সেটা হচ্ছে নাল হাইপোথিসিস ট্রু না, তারপর সেটাকে আমরা কি করছি, রিজেক্ট করি নাই। এটা কিরকম বলছে দেখেন, এটা হচ্ছে আগেরটার থেকে উল্টা, ঠিক উল্টা। We somehow concluded that the system is not better, though it actually was better. মানে কি, আমি যে ইনজেক্টরগুলো টেস্ট করছি সেগুলোই খারাপ করছে, বাকি সবগুলোই ভালো। কিন্তু যেহেতু আমি টেস্ট করছি যেগুলো সেগুলো খারাপ, আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি যে এই যে ইনজেক্টর এইগুলো খারাপ বা ঠিকঠাক কাজ করবে না, যদিও কি অ্যাকচুয়ালি এটা বেটার ছিল। আমরা দেখেন যেটা হচ্ছে আমাদের যদি নাল হাইপোথিসিস ট্রু হয় সেটা অ্যাকসেপ্ট করতে হবে, যদি ট্রু না হয় সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। বাট তার মানে কি, মানেটা হচ্ছে এখানে আসলে এত কমপ্লেক্স ভাবে বোঝার কিছু নাই। বিষয়টা যদি ইজিলি বলি, সেটা হচ্ছে আসলে আপনার রেজাল্ট যেটা আসার কথা সেটা আসে নাই, আপনি সামহাও অন্য রেজাল্ট নিয়ে চলে আসছেন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর এরর। তার মানে এখানে আমাদের নাল হাইপোথিসিস প্রথমটাই হচ্ছে নাল হাইপোথিসিসটা ট্রু ছিল, তার মানে আসলে আমাদের যে ইনজেক্টর সেটা ভালো কাজ করছিল না। তারপরে আমরা কি করছি, নাল হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট করে দিছি। তার মানে কি, যেটা ভালো ছিল না তারপরে এই কথাটা আমরা মানি নাই, আমরা ভালো বলে দিছি সামহাও রিসার্চ করে। সেটা হচ্ছে টাইপ 1 এরর। এবং দ্বিতীয়টা হচ্ছে নাল হাইপোথিসিসটা ট্রু ছিল না এবং আমরা সেটাকে রিজেক্টও করি নাই। এটা হচ্ছে আমাদের টাইপ 2 এরর। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 এরর। এখানে প্রবলেম আছে কারোর? না স্যার। ওকে, আমাদের লাস্ট একটা টপিক আছে হচ্ছে আপনার স্যাম্পলিং এরর এবং নন স্যাম্পলিং এরর। আমাদের আগেরটা ছিল হচ্ছে টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর, যেটা হয় মূলত আমাদের দেখেন হিসাব নিকাশ করার পরে, ক্যালকুলেশন করার পরে হয়তো আমি সেখানে কোনো একটা মিস্টেক করছি, মিস্টেকের ফলে আমাদের রেজাল্টটা উল্টাপাল্টা আসছে, সেখানে হয় টাইপ 1 এবং টাইপ 2 এরর। এবং স্যাম্পলিং এবং নন স্যাম্পলিং এররটা কখন হয়, দেখেন আমরা যখন স্যাম্পলিং করি আমরা বলছিলাম যে দেখেন আমরা তো সবার থেকে ডেটা নিতে পারতেছি না, আমরা র্যান্ডমলি কিছু মানুষের থেকে ওই ডেটাটা কালেক্ট করে থাকি। এখন দেখা যাচ্ছে আমি যাদের থেকে ডেটা কালেক্ট করছি আমি তো তাদের হচ্ছে র্যান্ডমলি নিই, তো এই ডেটা কালেক্ট করার সময় হয়তো বা পারফেক্টলি রিপ্রেজেন্ট করতেছে না। যেমন আমরা এই যে আগে করলাম না পপুলেশন স্যাম্পল, এগুলো করে যে আমরা একটা কথা বলতেছিলাম যে ধরেন এই যে এই জায়গাটাতে আমাদের পপুলেশন মিন আসছে 51,987। আমরা বললাম আমাদের যদি স্যাম্পলের যে 50টা আমরা নিছিলাম, 50টা সাপোজ স্যাম্পলিং করলাম, 50টা স্যাম্পলিং এর অ্যাভারেজও যদি 51,987 আসে, মানে একদম পপুলেশনের সমান সমান আসে, তার মানে এটা হচ্ছে 100% অ্যাকুরেট, দেয়ার হ্যাজ নো এরর। কিন্তু আমরা কি বললাম যে আসলে 100% ম্যাচ হওয়া পসিবল না। কেন পসিবল না? আপনি যতবারই ক্যালকুলেট করেন সামহাও কোনো না কোনো ডেটা তো মিসিং আছে, কারণ আপনি তো টোটাল 100টাকে একবারে নিচ্ছি না, প্রত্যেকবারে 50টা করে বা 25টা করে নিচ্ছি, আমি যে কটা সাইজের স্যাম্পল নিচ্ছি সেটাই। তো তার মানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে সেখানে আমাদের একটা ডেটা হইতে পারে যে একটা ডেটা কোনোবারই আসে নাই, সামহাও হয়ে যাইতেই পারে। তো যার ফলে কি হবে, আমাদের কিন্তু এই যে ভ্যালুটা কিন্তু 100% ম্যাচ হবে না। এখন আপনি মিনিটটা ক্যালকুলেট করেন বা প্রপোর্শনালটা ক্যালকুলেট করেন,
আমাদের কি হবে না, কখনোই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যেটা সেটা পপুলেশনের সাথে 100% সেম হবে না। আর যেহেতু 100% সেম হবে না, সেই জন্য আমরা এটাকে বলি স্যাম্পলিং ইরর। এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল when কালেক্টিং র্যান্ডম স্যাম্পল। আপনি যখন র্যান্ডম স্যাম্পল নিচ্ছেন 100 জন থেকে 25 জন বা 5000 জন থেকে 400 জনের ডেটা নিয়ে আপনি রিসার্চ করতেছেন, তখন আসলে স্যাম্পলিং ইরর যেটা সেটা কোনোভাবে আমাদের অ্যাভয়েড করা পসিবল না। আমি যাই করি কিছু না কিছু এরর থাকবেই, সেটা 1% হোক, 0.5% হোক, 2% হোক, আমাদের এই স্যাম্পলিং এররটা থাকবে। তাহলে স্যাম্পলিং এররটা কি? স্যাম্পলিং এরর হচ্ছে যখন আমি যে স্যাম্পলটা নিয়েছি সেটা আমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে ফেল করে, সেটা হচ্ছে স্যাম্পলিং ইরর। আর আমরা জানি যে আমাদের প্রত্যেকটা স্যাম্পলই কিছু না কিছু পার্সেন্ট ফেল করবে টোটাল পপুলেশনটাকে ডেসক্রাইব করতে বা রিপ্রেজেন্ট করতে। তার মানে স্যাম্পলিং ইরর চাইলেও আমরা স্কিপ করতে পারি না, এটা একটা মিনিমাম পর্যায়ে হইলেও থাকবে, 0.001% হইলেও এটা থাকবে, এটা মিনিমাইজ করার কোনো অপশন নাই। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে নন স্যাম্পলিং ইরর। দেখেন ওই স্যাম্পলিং ইরর ছাড়া অন্য যে কোনো কারণে যদি আপনার হচ্ছে ইরর হয় ডেটা পাওয়ার ক্ষেত্রে, সেটাকে আমরা বলি নন স্যাম্পলিং ইরর। এটা কেমন? ধরেন আপনি যখন ডেটা নিচ্ছিলেন, সে হয়তোবা দিছে একটা মার্ক করতে, আপনি অন্য একটা মার্ক করে ফেলছেন, বা সে বলছে একটা, আপনি শুনতে ভুল করছেন। এরকম বিভিন্ন ইস্যুস ডেটা কালেকশনের সময় হইতে পারে। বা সে দেখা যাচ্ছে যখন গুগল ফর্মে ফিল আপ করতেছিল 3 নাম্বারটা চাপ দিতে যে 4 নাম্বারটা চাপ লেগে গেছে এবং আপনি সেটা আপনার হচ্ছে রিভার্স করার কোনো অপশন রাখেন নাই। তাহলে এই ক্ষেত্রে যে ইরর গুলো হবে, যে ভুলগুলো আসবে, সেটা হচ্ছে নন স্যাম্পলিং ইরর। এটা স্যাম্পলিং এর জন্য হয় নাই, এটা আদার কোনো রিজনে হয়েছে। তাহলে স্যাম্পলিং এর রিজন ছাড়া যদি আদার কোনো রিজনে ভুল হয়ে থাকে ডেটা পাইতে, সেটাকে আমরা বলি হচ্ছে নন স্যাম্পলিং ইরর। এখন যেটা করতে হয়, নন স্যাম্পলিং ইরর আমাদের কমাইতে হয়, কারণ এটা আমাদের কমানোর সুযোগ থাকে। কেন? যেহেতু এখানে হচ্ছে আমাদের মূলত র্যান্ডম স্যাম্পলিং এর জন্য হয় না, এটা হয় ডেটা যে কালেক্ট করতেছে বা ডেটাটাকে যে প্রসেস করতেছে তাদের ভুলের কারণে। এই জন্য আমাদের নন স্যাম্পলিং ইরর যেটা সেটাকে মিনিমাইজ করার সুযোগ আছে। তো আপনারা এখান থেকে একটা কাজ করিয়েন, আমি একটা টপিক লিখে দিই এখানে নেক্সটে। এই টপিকটা আপনারা একটু করে দেখে নিয়েন। লাস্টে যে টপিকটা লিখে দিচ্ছি, হাউ টু মিনিমাইজ নন স্যাম্পলিং এরর। এটা আপনারা একটু গুগল থেকে দেখে নিন এই টপিকটা, যে কিভাবে আসলে নন স্যাম্পলিং এররটা কমানো যায়। আপনি একটু দেখেন, যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে একটু দেখেন, আমি বোঝাই দিব। এটা এটা আসলে খুবই সিম্পল একটা টপিক, যে আসলে নন স্যাম্পলিং এররটা কিভাবে কমানো যায়। যেমন আপনি বলতে পারেন ডেটা যখন কালেক্ট করবেন আপনারা বেশি সতর্ক থাকবেন, এটা একটা ইস্যু। দেন যারা ডেটাটা কালেক্ট করতেছে তাদেরকে আপনি আগে থেকে ট্রেন আপ করবেন, তারপরে কিভাবে আরো বেটার ভাবে ডেটা কালেক্ট করা যায়। আপনি যখন ডেটাটা নিয়ে ক্যালকুলেট করবেন তখন চেষ্টা করবেন কোনো ডেটা যাতে মিসিং না যায়, কোনো ডেটা যেন দুইবার চলে না আসে। এরকম বেশ কিছু কথা আছে যে কিভাবে নন স্যাম্পলিং এরর গুলাকে মিনিমাইজ করা যায়। তো আপনারা লাস্টের টপিকটা এরর, নন স্যাম্পলিং এরর কিভাবে কমানো যায়, এটা চেষ্টা করবেন আপনাদের সবার আনসার যাতে সেম না হয়, স্পেসিফিক ভাবে এই কোশ্চেনটা। আচ্ছা, আর যদি চ্যাপ্টার কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলেন। আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ, এরপর আমাদের আর একটা চ্যাপ্টার থাকবে, লাস্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কি কোশ্চেন আছে কারো? স্যার এটা কি গুগল থেকে বের করে নেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা গুগল থেকে নিয়ে ফেলতে পারেন বা হচ্ছে এআই ইউজ করতে পারেন। এটা জাস্ট আপনারা একটু করে দেখে নেবেন যে নন স্যাম্পলিং এররটা কিভাবে কমানো যায়। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে দেখান। আচ্ছা স্যার। এটা আমি হচ্ছে গুগলে গেলে আপনি হয়তো 30টা 40টা 50টাও পাইতে পারেন, এরকম যে কিভাবে কমানো যায়। এই জন্য আমি এখানে লিখি নাই, কারণ এগুলো হচ্ছে আপনারা এক একজন এক একটা আপনাদের মতো করে একটু দেখে নিন। এরপর আপনাদের যেটা মনে হয় যে এটা লেখা যাবে বা এটা আপনার কাছে ঠিকঠাক মনে হচ্ছে, তাহলে আপনি সেটা রাখবেন। আর যেটা মনে হচ্ছে না, এটা আসলে আপনার চিন্তা ভাবনার সাথে মিলতেছে না, সেটা রাখার দরকার নাই। আচ্ছা স্যার।